জব সার্কেল কোচিং ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা নিয়ে চলে এসেছি ভারতীয় সংবিধানের একটা পার্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রিএমবেল বা প্রস্তাবনা। ঠিক আছে, প্রিএমবেল বা প্রস্তাবনা জিনিসটা কি, বা এটা আমাদের সংবিধানে এলোই বা কী করে না, সেটা হচ্ছে যে কি না, প্রিএমবেলটা হচ্ছে কোনো একটা ধরো কোনো কিছু আমরা যখন পড়তে যাব তখন সেই বইয়ের প্রথমে দেখবে প্রিফারেন্স বলে একটা জায়গা থাকে, সূচনার মতো। তো সেখানে লেখা থাকে যে ওই বইটা কী সম্পর্কে, ঠিক আছে, ওই বইয়ের ভেতরে কী আছে বা ওই বইটা আমরা কেন পড়বো। তো সেই ঠিক আমাদের সংবিধানের প্রথমেও এই প্রিএমবেল জিনিসটা এসছে। এটা কী জন্য না, আমাদের সংবিধানে কি লেখা আছে, সংবিধানটা কি টাইপের, ঠিক আছে, সেই জিনিসগুলো এখানে একটু বলা আছে। তো প্রথম এই প্রিএমবেলটা আমরা দেখতে পাই ইউএসএর সংবিধান, আমরা প্রথম প্রিএমবেলটাকে দেখতে পাই। ইউএসএ হচ্ছে যে পৃথিবীর মধ্যে প্রথম রিটেন কনস্টিটিউশন। পৃথিবীর মধ্যে প্রথম রিটেন কনস্টিটিউশন, আর এরাই তার সংবিধানে প্রথম প্রিএমবেলটাকে জায়গা করে দিয়েছিল। ঠিক আছে, প্রিএমবেল লিখেছিল, আর সেখান থেকেই আমরা আমাদের সংবিধানে এই প্রিএমবেলটাকে নিয়ে এসেছি, মানে এই ইউএসএর কাছ থেকে পেয়েছি। তাহলে যদি কোশ্চেন করে যে প্রিএমবেলটা আমরা কোন দেশ থেকে নিয়েছি, কোন দেশের সংবিধান থেকে, তো সেটা হবে ইউএসএর সংবিধান থেকে। এবার হচ্ছে যে প্রিএমবেলের যে হিস্ট্রিটা আমরা একটু জানবো। দেখো, আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কনস্টিটিউশন আমাদের কারা লিখেছে, গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো এই গণপরিষদের প্রথম অধিবেশনটা বসেছিল 9 ডিসেম্বর 1946। এই দিন ফার্স্ট অধিবেশন বসেছিল। এবার এই সংবিধানটা আমাদের তৈরি হয়েছিল কার থ্রুতে না, ক্যাবিনেট মিশন প্ল্যানের দিয়ে, ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা আমাদের দেশের সংবিধান লেখা শুরু হয়, আর সেই সংবিধান লেখার প্রথম অধিবেশন বলছিল 9 ডিসেম্বর 1946। ঠিক আছে, তারপর এর দুদিন পর 11 ডিসেম্বর কি হয়েছিল, এই 1946-এ না আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে চেয়ার, মানে কে হবে প্রেসিডেন্ট হবে, কে ভাইস প্রেসিডেন্ট হবে, কে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হবে, সেই জিনিসগুলো আমাদেরকে আমরা নির্ণয় করেছিল আর কি ওখানকার ইয়েরা। তো এটা প্রেসিডেন্ট কে ছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভাইস প্রেসিডেন্ট কে ছিল, এইচ.সি. মুখার্জি ছিল। আর কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিল বি.এন. রাও। এরপর এর ঠিক দুদিন পর মানে 13 ডিসেম্বর, এটা একটা হিস্টোরিক্যাল ডে, যেদিন ভারতে অবজেক্টিভ রেজলিউশন 13 ডিসেম্বর 1946 অবজেক্টিভ রেজলিউশনটা ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে পেশ করেছিল। কে পেশ করেছিল না, জওহরলাল নেহরু। এই অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে প্রিএমবেল হয়। তো এটা আনার কারণ কি, জওহরলাল নেহরু এনেছিল অবজেক্টিভ রেজলিউশনটা, সেটা এটা বলতে যে আমরা যে সংবিধানটা লিখছি এই সংবিধানটার টাইপটা কেমন হবে, মানে সংবিধানটা কেমন হবে। ঠিক আছে, সেই জিনিসটা এই অবজেক্টিভ রেজলিউশনে উনি পেশ করেছিলেন পুরো মানে গণপরিষদের সামনে। এবার এই অবজেক্টিভ রেজলিউশনটা পাস হয়েছিল 22 জানুয়ারি 1947, মানে ঠিক 1 মাস পর। মানে ধরো পার্লামেন্টে যদি কিছু নিয়ে আসে আমাদের, তো সেটাকে তো পাস করাতে হবে, সেটা প্রথম আলোচনা হবে, ডিসকাস হবে, তারপর ডিবেট হবে, তারপর সেটা পাস হয়। ঠিক সেরকম তাই অবজেক্টিভ রেজলিউশনটা নিয়ে এসেছিল 13 ডিসেম্বর 1946। কে পেশ করেছিল, সেটা জওহরলাল নেহরু। আর সেটা পাস হলো কবে না, 22 জানুয়ারি 1947। এইটাই পরবর্তীকালে আমাদের যখন কনস্টিটিউশন লেখা শেষ হলো, কনস্টিটিউশন লেখা কবে শেষ হলো আমাদের না, 26 নভেম্বর 1949। এই দিন আমাদের কনস্টিটিউশন লেখা শেষ হলো। তো এই দিনই আমাদের এই প্রিএমবেলটা, ওই অবজেক্টিভ রেজলিউশনটা প্রিএমবেল আকারে আমাদের সংবিধানে জায়গা করে নিল। ঠিক আছে, আর এই দিন হচ্ছে আমাদের কনস্টিটিউশনটা লেখা শেষ হয়েছিল, মানে অ্যাডাপ্ট হয়েছিল। আর কবে ইনঅ্যাক্ট হয়েছিল, মানে লাগু হয়েছিল সারা দেশে আমাদের কনস্টিটিউশন, সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। ঠিক আছে, এই দিন লাগু হয়েছিল, মানে ইনঅ্যাক্ট হয়েছিল। তাহলে এই দিন হচ্ছিল অ্যাডাপ্ট হয়েছিল। মানে কি অ্যাডাপ্ট কী করে হয়, যখন সবাই সই করেছিল আর কি ওই জিনিসটা, যে হ্যাঁ আমি সম্মতি দিচ্ছি। আর কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কোনো বিল যখন পাস হচ্ছিল কোনো বিল বা কোনো আইন, এখানে তো আমাদের সংবিধানটা, তো সেই জিনিসটা পাস হচ্ছিল সর্বসম্মতিক্রমে, মানে সবাইকে সেখানে সম্মতি দিতে হচ্ছিল আর কি, তারপরেই পাস হচ্ছিল। তো সেটা হয়েছিল অ্যাডাপ্ট হয়েছিল কবে, 26 নভেম্বর 1949। আর সেটা ইনঅ্যাক্ট হয়েছিল, তাহলে এটা হচ্ছে ইনঅ্যাক্টমেন্ট ডেট, মানে এই দিন প্রেসিডেন্টের সাইন পেল। প্রথম প্রেসিডেন্ট কে হয়েছিল আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
তো সে প্রেসিডেন্টের সাইন পেলো এবং গোটা ভারতবর্ষে লাগু হলো কবে, সেটা 26 জানুয়ারি 1950 আমাদের সংবিধানটা। ঠিক আছে, তো এরপর আমাদের তাহলে সংবিধান, আমাদের অবজেক্টিভ রেজলিউশন বা এই প্রিয়াম্বল যেটা পরবর্তীকালে আমাদের সংবিধান এলো, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো যে আমাদের প্রিয়াম্বলের মধ্যে কি লেখা। তো আমাদের এইটা আছে প্রিয়াম্বলে লেখা আছে, কি লেখা আছে না, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতের জনগণ হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ, আমরা আমাদের সংবিধানকে দিচ্ছি, মানে আমাদের দেশটা কেমন সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে না, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তো এই পাঁচটা জিনিস দেখো, পাঁচটা শব্দ হচ্ছে, এটা কি হচ্ছে না আমাদের দেশটা কেমন সেই জিনিসটা বোঝাচ্ছে। সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার। দেখো এই সোশ্যালিস্টের ওপর একটা স্টার হবে আর সেকুলারের ওপর একটা স্টার হবে। কি স্টার, কেন স্টার হবে সেটা আমি বলছি। রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স, এবং কি হচ্ছে না এর জনগণকে দিচ্ছে, মানে আমাদের দেশের জনগণকে কি বলছে না, জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। জাস্টিস তিন রকমের জাস্টিস দিচ্ছে। সোশ্যাল জাস্টিস মানে কি, ন্যায়। কীরকম ন্যায় না, সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল, মানে এই তিনটের বিষয়ের ওপর আমাদের ওপর যেন কোনো ডিসক্রিমিনেশন না হয়, মানে কোনো যেন ভেদভাব না হয়, সেটা যে তোমার এই দিচ্ছে সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল। হচ্ছে লিবার্টি, লিবার্টি মানে স্বাধীনতা। কটা জিনিসের না, পাঁচটা জিনিসের স্বাধীনতা দিচ্ছে। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। এই পাঁচটা জিনিসের আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে, মানে আমরা এই জিনিসগুলো করতে পারি। আর ইকুয়ালিটি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। ইকুয়ালিটি মানে সমতা, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি টু প্রমোট অ্যামং দেম অল, মানে আমাদের সবার স্ট্যাটাস আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি, আমাদের সেই ইকুয়ালিটি রয়েছে। প্লাস আমাদের অপরচুনিটি, ধরো আমরা গভর্নমেন্ট জবে আমরা সবাই সমানভাবে অপরচুনিটি পাই, যেই চাকরিতে আমরা ক্র্যাক করব সেই চাকরি পাবো। তো সেইটা হচ্ছে যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি। তারপর যে ফ্যাটার্নিটি, ফ্যাটার্নিটি হচ্ছে যে সৌভ্রাতৃত্ব বোধ একটা, মানে দেশবাসীর মধ্যে যেন একটা ভ্রাতৃত্ব বোধ থাকে। সেই ফ্যাটার্নিটি কি, অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, মানে ইন্ডিভিজুয়ালের ডিগনিটি আমাদেরকে রক্ষা করতে হবে, তাদের সার্বভৌমত্বটা। আর কি হচ্ছে এক ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, মানে আমাদের সবাইকে আর কি এক হয়ে থাকার একটা আদেশ দিচ্ছে। ঠিক আছে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। এই ইন্টিগ্রিটি শব্দটা উপরে একটা স্টার হবে, স্টার মার্কস হবে। এটা কেন হবে সেটা আমি বলছি। এবার কি বলছে, ইন আওয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মানে ওই যে আমাদের গণপরিষদে, সেইটা দিস 26 নভেম্বর 1949, 26শে নভেম্বর 1949 সালে, ডু হিয়ার বাই অ্যাডাপ্ট, ইনাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ, আমরা কি করছি, এটাকে অ্যাডাপ্ট করছি, গ্রহণ করছি, ইনাক্ট করছি, লাগু করছি, অ্যান্ড গিভ আমাদেরকে দিচ্ছি, টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন, এই সংবিধান। তো এইটা হচ্ছে আমাদের প্রিয়াম্বলে লেখা আছে। এরপর আমরা এক একটা জিনিস, কি জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা দেখব। আর এই তিনটে জিনিসের মধ্যে স্টার্ট দিয়েছি, সোশ্যালিস্ট, সেকুলার আর এই ইন্টিগ্রিটি। এই তিনটে জিনিসের সঙ্গে স্টার্ট দিয়েছি কেন না, এই তিনটে জিনিস আমাদের কনস্টিটিউশনে এই 26 নভেম্বর 1949 যখন এটা অ্যাডাপ্ট করা হলো, তখন এই তিনটে জিনিস ছিল না। এই তিনটে জিনিস কী হয়েছে না, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, মানে পরে যোগ করা হয়েছে। কত সালে যোগ করা হয়েছে না, 1976 1976 সালে যোগ করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, মানে সংবিধান সংশোধনী দ্বারা, 42তম সংবিধান সংশোধনী দ্বারা এই তিনটে ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো আমাদের যে এই কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্টটা হয়, এটা কোন আর্টিকেলের দ্বারা হয়, এটাও আছে, সেটা যে আর্টিকেল 368। ঠিক আছে, 368 নম্বর আর্টিকেল দ্বারা আমাদের সংবিধানকে আমরা সংশোধন করতে পারি। আর সেই সংশোধন দ্বারাই আমরা এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা 1976 সালে এই তিনটে ওয়ার্ডটাকে প্রিয়াম্বলে অ্যাড করেছি। তাহলে যদি কোশ্চেন বলে যে প্রিয়াম্বলটাকে আমাদের সংশোধনের যোগ্য, অবশ্যই সংশোধনযোগ্য, কারণ এই তিনটে ওয়ার্ড আমাদের অ্যাড করা হয়েছিল কত, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। এবার আমরা এই জিনিসগুলো কি, সোভারেন, সেকুলার, সোশ্যালিস্ট, সেগুলো আমরা একটু দেখব। দেখো দেখো প্রথমেই যে জিনিসটা ছিল সেটা ছিল সোভারেন। সোভারেন, সোভারেন কথার অর্থ কি না, সোভারেনের আক্ষরিক অর্থ হচ্ছে যে সুপ্রিম। ঠিক আছে, সর্বভৌম যাকে বলে, সর্বভৌম মানে আমাদের দেশটা এই সোভারেন আমার দু রকম, একটা যে ইন্টারনালি সোভারেন আর একটা যে এক্সটার্নালি সোভারেন। ঠিক আছে, তো এটা যে ইন্টারনাল সোভারেন,
INTRNALL, ইন্টারনালি সোভারেন, আর দু হচ্ছে এক্সটার্নালি সোভারেন। তো সোভারেন জিনিসটা কি না সার্বভৌমত্ব, মানে কি না ভারত নিজের ডিসিশন নিজে নিতে পারবে, ভারতের সরকার নিজের ডিসিশন নিজে নিতে পারবে, ওর মানে ভারতের সরকারের উপর কেউ প্রেসারাইজ করতে পারবে না, ঠিক আছে। সেটা যে এক্সটার্নাল সোভারেন মানে যে বাইরে থেকে হতে পারে, ভেতর থেকে হতে পারে, কেউ কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না ভারতের সরকারকে কোনো ডিসিশন নেওয়ার জন্য, কোনো আইন প্রণয়ন করার জন্য কেউ কোনো ইয়ে করতে পারবে না, কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না। সেটা ফরেন কোনো কান্ট্রি হতে পারে, কোনো ফরেন কান্ট্রি কেউ কিছু করতে পারবে না। আবার প্লাস ইন্টারনাল কোনো সোর্স, মানে ধরো যারা অনেক সময় কি হয় না নন স্টেটস অ্যাক্টর বলে যাদেরকে, যেরকম হচ্ছে নকশাল, ঠিক আছে, বা বিভিন্ন আতঙ্কবাদী, ওরা কি হয় না আমাদের দেশকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সরকারের এগেনস্টে কাজ করে, ঠিক আছে। তো সেরকম কোনো মানে কোনো সংস্থা বা সংঘ আমাদের দেশের মানে দেশের আর কি কোনো ডিসিশন মেকিংয়ে কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না। সেই জন্যই হচ্ছে যে আমাদের দেশটা হচ্ছে সোভারেন, ঠিক আছে। এটা হচ্ছে সোভারেনের আক্ষরিক অর্থ, মানে আমাদের দেশের যে কোনো ধরো বাইরের বিভিন্ন ইয়ে আছে, যে ইউএন আছে, ঠিক আছে, ইউনাইটেড নেশন যেটা, তো এইখানে হচ্ছে কি আমাদের দেশে দেবে নিজস্ব মানে রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। এই জন্যই তো এটা বোঝা যাচ্ছে যে আমাদের সোভারেন, আমাদের দেশের হয়ে অন্য কোনো দেশ কিন্তু এটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে না, আমাদের দেশ নিজের দেশের নিজ লোক নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে। তো পৃথিবীতে সব দেশই প্রায় সোভারেন, ঠিক আছে, অবশ্যই সোভারেন। তো আশা করছি এটা বুঝতে পারলাম সার্বভৌম জিনিসটা কি। তো এখানে কোশ্চেন আছে, আচ্ছা কমনওয়েলথ আর ইউএন, কমনওয়েলথ আর ইউএন, ঠিক আছে, এই দুটোর তো মেম্বার ভারত। তো এই দুটোর মধ্যে কি কমনওয়েলথে মেম্বার হওয়ার কথার অর্থ হচ্ছে যে না যে আমাদের যে রানী, ঠিক আছে, ইংল্যান্ডের যে রানী, তার হচ্ছে তাকে সুপ্রিম হিসাবে মানা, এটা হচ্ছে কমনওয়েলথ কান্ট্রিদের নিয়ে। তো এইটা ভারত যে কমনওয়েলথ কান্ট্রির যে একটা মেম্বার, ভারত যে কমনওয়েলথ কান্ট্রির যে একটা মেম্বার, তাতে কি ভারতের সোভারেনিটির উপর কিছু হ্যাম্পার হচ্ছে, এটা কোশ্চেন আছে। তো অ্যান্সার হবে না, কখনোই হচ্ছে না, কারণ এই কমনওয়েলথে আমরা মেম্বার থাকবো কি থাকবো না সেই ডিসিশনটা কিন্তু আমাদের নিজেদের, আমরা চাইলে এখানে থাকতে পারি, আমরা চাইলে এটা বেরিয়েও আসতে পারি, ঠিক আছে। এখানে আমাদের কেউ জোর করতে পারবে না, আমাদের দেশকে আমাদের গভর্নমেন্টকে কেউ জোর করতে পারবে না। তো সেই কারণেই হচ্ছে আমাদের দেশ হচ্ছে সোভারেন। তাহলে এক্সটার্নালি সোভারেন কি না বাইরে থেকে কোনো লোক আমাদের দেশকে কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না, কোনো সরকার, কোনো দেশ। আবার ইন্টারনালি সোভারেন কি না আমাদের দেশেও কোনো সংস্থা, কোনো হয়তো পার্টিকুলার কোনো কি বলবো এনজিওস, কোনো অন্য কোনো ধরো কোনো রিলিজিয়াস গ্রুপ, কেউ আমাদের দেশকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, আমাদের সরকারকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। সেই জন্যই আমাদের দেশ হচ্ছে ইন্টারনালিও সোভারেন, ঠিক আছে। আশা করছি এটা বোঝাতে পারলাম। এরপরে যে জিনিসটা ছিল সেটা ছিল সোশ্যালিস্ট। দেখো সোশ্যালিস্ট জিনিসটা কি, সোশ্যালিস্ট কথার অর্থ হচ্ছে যে সমাজবাদী, নাকি সোশ্যালিস্ট সমাজবাদী, এরকম কথাটা বাংলা কথা আসবে। এই জিনিসটা কি সেটা একটু বোঝো না। সোশ্যালিস্ট হচ্ছে আমাদের দেশের মিনস অফ প্রোডাকশন, যেটা মানে টোটাল যে প্রোডাকশনটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি সোশ্যালিস্ট করার কথাটা বলছি, তারপর আমাদের দেশটা কী হচ্ছে সেটা বলছি। অ্যাকচুয়ালি আমাদের দেশ কিন্তু পুরোপুরি সোশ্যালিস্ট নয়, ঠিক আছে, যেটা কমিউনিজমের, সোশ্যালিস্টের কনসেপ্টটা কমিউনিজমের সাথে যুক্ত। তো সেইরকম আমাদের দেশটা নয়, আমাদের দেশে মিক্সড ইকোনমির একটা দেশ। তো সোশ্যালিস্টের কনসেপ্টটা কি না গোটা দেশের মধ্যে যে মিনস অফ প্রোডাকশন সেটা নিয়ন্ত্রণ করবে গভর্নমেন্ট, সেটা নিয়ন্ত্রণ করবে সরকার, গভর্নমেন্ট, ঠিক আছে। যে আমাদের দেশে কত কীরকম কী তৈরি হবে, কী কী জিনিস তৈরি হবে, ঠিক আছে, সেইটা পুরোপুরি ইন্ডিকেট করবে গভর্নমেন্ট। সেটা হচ্ছে যে এরকম যদি কোনো দেশ হয় সেটা হচ্ছে সোশ্যালিস্ট দেশ। যেরকম এরকম দেশ কী আছে, রাশিয়া আছে, চায়না আছে, কিউবা আছে, এরা হচ্ছে সব সোশ্যালিস্ট কান্ট্রি, ঠিক আছে। ওরা হচ্ছে যে এক্সট্রিম লেভেলের সোশ্যালিজম, ওদের মানে পুরোপুরি সরকার কন্ট্রোল করে। কিন্তু আমাদের দেশের সোশ্যালিজমটা হচ্ছে অনেকটা গান্ধিয়ান সোশ্যালিজম। সোশ্যালিজমের অনেক ভাগ আছে। তো আমাদের দেশে যদি সোশ্যালিজম বলা কীরকম সোশ্যালিজম, আমাদের দেশের সোশ্যালিজম হচ্ছে গান্ধিয়ান সোশ্যালিজম বা ফেবিয়ান সোশ্যালিজম। ফেবিয়ান সোশ্যালিজম মানে কি না আমাদের দেশে পুরোপুরি গভর্নমেন্ট কন্ট্রোল করবে তা না, ঠিক আছে। যেগুলো একদম ম্যান্ডেটরি, যেগুলো খুব দরকার সেগুলো সরকার প্রডিউস করছে, আবার কি ইন্ডিভিজুয়ালও প্রডিউস করছে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যে একটু অন্য টাইপের সোশ্যালিজম, এই ফেবিয়ান সোশ্যালিজমের মধ্যে আছে, গান্ধিয়ান সোশ্যালিজমের মধ্যে রয়েছে, ঠিক আছে। তারপর আবার 1991 সালে কী হলো আমাদের দেশে
এলপিজি ফর্ম এলো, মানে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এরপর কি হলো না, আমাদের দেশ মানে প্রাইভেটের দিকে একটু ঝুঁকলো, সোশ্যালিজম থেকে বেরিয়ে, মানে এর আগে সোশ্যালিজম ছিল পুরোপুরি, তারপর সোশ্যালিজম থেকে বেরিয়ে একটু প্রাইভেটাইজেশন হলো। এই যে এলপিজি, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন হলো। মানে কি আমাদের দেশে যেরকম সরকারি লোক রয়েছে যারা ম্যানুফ্যাকচারিং করছে, সরকারি কোম্পানি, সেরকম প্রাইভেট কোম্পানি রয়েছে যারা আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং করছে। সেজন্য আমাদের দেশকে বলা হয় মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মানে একদিকে সরকারও রয়েছে, আবার একদিকে প্রাইভেট সংস্থাও রয়েছে, ইন্ডিভিজুয়ালও রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের দেশ কি সোশ্যালিস্ট? অবশ্যই সোশ্যালিস্ট, যেহেতু আমাদের সংবিধানে বলা হয়েছে সোশ্যালিস্ট তো সোশ্যালিস্ট। কারণ আমাদের দেশের মিনস অফ প্রোডাকশান বা যে যদি মানে কোনো টাকা পয়সা যেন শুধুমাত্র বড় লোকদের হাতে আর কি যেন মানে ধনী লোকদের হাতে যেন সীমিত না হয়ে থাকে, সেগুলো যেন হচ্ছে যে তাদের যেন ডিস্ট্রিবিউশনটা প্রপার হয়, সেই জিনিসটা দেখবে আমাদের সরকার। ঠিক আছে, কিন্তু প্রোডাকশনটার মধ্যে সরকারও থাকবে, ইন্ডিভিজুয়ালও থাকবে। এই টাইপের সোশ্যালিজমের কনসেপ্ট হচ্ছে আমাদের দেশের। আশা করছি এই জায়গাটা একটু বোঝাতে পারলাম। এরপর যে জায়গাটা আছে সেটা হচ্ছে সেকুলার। সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ। সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ। দেখো, এই ধর্মনিরপেক্ষ মানে কি না, আমাদের স্টেটের বা আমাদের সরকারের কোনো ধর্ম থাকবে না। ঠিক আছে, তাহলে স্টেট হ্যাজ নো রিলিজিয়ন। এটা হচ্ছে সেকুলার। সেকুলার কথা হচ্ছে যে স্টেট হ্যাজ নো রিলিজিয়ন, মানে দেশের কোনো মানে ধর্ম থাকবে না, সরকারের কোনো ধর্ম থাকবে না। ঠিক আছে, তো এই সেকুলারিজমের কনসেপ্টটা ওয়েস্টার্ন কান্ট্রিতে একরকম, মানে ওয়েস্টার্ন কান্ট্রি ফ্রান্স, ইউকে, ঠিক আছে, ফ্রান্স, ইউকে, তারপরে চায়না, এদের, তারপরে যে তোমার রাশিয়া, এদের আলাদা রকম কনসেপ্ট। আর আমাদের দেশের এই সেকুলারিজমের কনসেপ্ট হচ্ছে আলাদা। এদের দেশে কি হয়, ওয়েস্টার্ন কান্ট্রিতে সেকুলারিজমের কনসেপ্ট কি না, এদের দেশে সরকারের তো থাকবেই না, প্লাস ইন্ডিভিজুয়াল মানুষও কেউ মানে ধর্মকে পালন করতে পারবে না। ঠিক আছে, মানে যদি কাউকে ধর্ম পালন করতে হয় তাহলে সেটা কেউ সে নিজের ঘরের মধ্যে থেকে পুরোপুরি পার্সোনালি করতে পারবে। ঠিক আছে, বাইরে মানে যে কোনো রকম কোনো বাইরে কিছু এই মানে কোনো ধর্ম নিয়ে আলোচনা করতে পারবো না, ধর্ম পালন করতে পারবো না, কিছু করতে পারবো না। কিন্তু আমাদের দেশের সেকুলারিজমের কনসেপ্টটা কি, মানে ইন্ডিয়াতে যে সেকুলারিজমের কনসেপ্টটা আমাদের যে কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কটা দিয়েছে, সেই সেকুলারিজম কনসেপ্ট হচ্ছে যে এটা হচ্ছে পুরোপুরি ধর্মনিরপেক্ষ। মানে এই যে এই কান্ট্রিগুলোতে এটা হচ্ছে পুরোপুরি ধর্মনিরপেক্ষ। আর আমাদের দেশে কি, আমাদের হচ্ছে সর্বধর্ম সমন্বয়। ঠিক আছে, সর্বধর্ম সমন্বয়, এই কনসেপ্টটা আমাদের। সর্বধর্ম সমন্বয় মানে কি না, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ধর্ম পালন করতে পারে এবং সেটা তার স্বাধীনতা রয়েছে যে তার নিজস্ব ধর্ম পালন করবে, এবং আমাদের সরকার সেটাকে প্রমোটও করবে। ঠিক আছে, সরকার প্রমোট করবে মানে কি না, ধরো কীভাবে প্রমোট করবে, কেউ যাচ্ছে বদ্রীনাথ ধাম বা অন্যান্য জায়গায় যারা আর কি করতে যায় হিন্দুরা, তাদেরকে কী হয়, সরকার একটু সাবসিডি দেয়। ঠিক আছে, বা আবার কেউ যদি হজ করতে যায় তাকেও সরকার সাবসিডি দেয়। ঠিক আছে, বা কেউ কোনো বৌদ্ধ মোনাস্ট্রিতে যাচ্ছে, মানে সে হয়তো কোনো কিছু মানে কিছু খুলছে, কেউ মন্দির নির্মাণ করছে, কেউ মসজিদ নির্মাণ করছে। ঠিক আছে, তো সেইখানে সরকার ট্যাক্স থেকে মুক্তি দেয়, মানে ট্যাক্স তার লাগে না। ধর্ম যদি কোনো কিছু মন্দির মসজিদ করা হয় বা ধর্ম যদি সম্প্রসারণের কিছু কাজ করা হয়, সেখানে কোনো ট্যাক্স লাগে না। ট্যাক্স লাগে না মানে কি, তার মানে এটাই যে সরকার তাকে সেটাকে সাপোর্ট করছে, তাই না? তো আমাদের কনসেপ্ট হচ্ছে এটা, সর্বধর্ম সমন্বয়। কারণ দেখো, আমাদের দেশের 99% লোক হচ্ছে কোনো না কোনো ধর্মের সাথে যুক্ত এবং তারা তার ধর্মকে ভালোবাসে, তাই না? তো সেই জন্য সেই জায়গাটাকে আমাদের সরকার আঘাত করতে পারে না, কোনোদিনও আঘাত করতে চায় না। ঠিক আছে, সেই জন্য এটা যে সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট হচ্ছে আমাদের দেশের সেকুলারিজমের কনসেপ্ট। আর সেটা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে কি না, তারা ধর্ম পালনই করতে পারবে না, এমনকি চায় না যে যদি কেউ ধর্ম পালন করতে যায় তাহলে তার জেল হয়ে যায়, তাকে জেলে ভরে দেয়। মানে সরকার হচ্ছে পুরোপুরি অ্যান্টি রিলিজিয়ান। ঠিক আছে, ধর্ম নিরপেক্ষ মানে কি অ্যান্টি রিলিজিয়ানের কনসেপ্ট। আর আমার দেশে অ্যান্টি রিলিজিয়ান নয়, আমাদের দেশে যে সর্বধর্ম সমন্বয়, মানে যে সবাইকে সমানভাবে দেখার আর কি, এই যে কনসেপ্টটা। আশা করছি সেকুলারিজমের কনসেপ্ট বোঝাতে পারলাম। এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডেমোক্রেসি, ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক কনসেপ্ট কি না, ডেমোক্রেসি জিনিসটা কি, ডেমোক্রেসি হচ্ছে যে গভর্নমেন্ট রান বাই দ্য পিপল।
মানে জনগণের দ্বারা দেশ চালনা করা, সেটা হচ্ছে ডেমোক্রেসি। ঠিক আছে, জনগণ দেশ চালনা করবে মানে কি না, জনগণকে হচ্ছে ভোট দিচ্ছে, তারপর কি হচ্ছে যে সেটা ভোট দিয়ে যাদেরকে জেতাচ্ছে, যেমন লোকসভা ভোট, বিধানসভা ভোটে যাদেরকে যাচ্ছে, তারা কি হচ্ছে, তারা পার্লামেন্টে যাচ্ছে, আমাদের যে পার্লামেন্টে গিয়ে এমএলএ এমপি হয়ে তারা কি করছে, বিভিন্ন আইন আনছে, আইন প্রণয়ন করছে, মানে তারাই শাসন করছে দেশটাকে। তো এটা হচ্ছে আমাদের দেশের কনসেপ্ট হচ্ছে এটাই, ডেমোক্রেসি হচ্ছে যে গভর্নমেন্ট ইজ রান বাই দ্য পিপুল। এবার ডেমোক্রেসি আবার অনেক রকমের হয়, সেটা কি না, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, আর একটা ইনডিরেক্ট ডেমোক্রেসি। ইনডিরেক্ট ডেমোক্রেসি, ঠিক আছে। ডিরেক্ট ডেমোক্রেসি জিনিসটা কি না, যখন মানুষ, কোনো দেশের মানুষই যদি তাদের আইন প্রণয়ন করে, আইন তৈরি করে, ঠিক আছে, সেই যে দেশ, সেই যে ডেমোক্রেসি হবে সেটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, মানে ডিরেক্ট পিপুল, ডিরেক্ট মানুষরা হচ্ছে যে সই করছে, ধরো 50 লাখ লোক সই করে একটা আইন তৈরি মানে দিল পার্লামেন্টকে তাদের, যে এটা এই আইনটা আমাদেরকে আনা হোক, সেটা কিন্তু সেই আইনটা পাস হয়ে যাবে। তো সেটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি। এইটা হচ্ছে সুইজারল্যান্ডে ডিরেক্ট ডেমোক্রেসি আছে, সুইজারল্যান্ডে, কারণ কি ওখানে জনসংখ্যা কম, আর ওখানে জনসংখ্যাটাই কী করে না তাদের দেশের আইন নিয়ে আসতে পারে। এর মধ্যে কি আছে, প্লেবিসাইড আছে, রেফারেন্ডাম আছে, এই সমস্ত টার্ম আছে ডিরেক্ট ডেমোক্রেসিতে। সবই হচ্ছে একটা গণভোট, মানে জনগণ ভোট দেবে। আর ইনডিরেক্ট ডেমোক্রেসি কি না, যেটা আমাদের দেশে রয়েছে, সেটা কি না, আমরা ডিরেক্টলি কোনো আইন আনবো না, আমরা কি করব, আমাদের রিপ্রেজেন্টেটিভকে আমরা করব, ইলেক্ট করব, এবং তারা কি করবে, তারা হচ্ছে আইনটা নিয়ে আসবে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তাহলে আমাদের দেশের যে ডেমোক্রেসি সেটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, বা এটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। রিপ্রেজেন্টেটিভ মানে আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা হবে তারা হচ্ছে আমাদের দেশটাকে চালনা করবে, তারা আইন নিয়ে আসবে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এবার তাহলে ডেমোক্রেসিতে বুঝলাম, তাহলে ডেমোক্রেসির উল্টো কি হয়, সেটা হচ্ছে অটোক্রাসি বলে থাকে। ডেমোক্রেসি উল্টোকে বলে অটোক্রেসি, মানে কি মানে একটা মানে কোনো একটা সিঙ্গেল পার্টি বা সিঙ্গেল লোক রুল করে, যেরকম যেটা কি বা যেটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে যে নর্থ কোরিয়া, যেরকম নর্থ কোরিয়াতে কী হয়, সেখানে ডেমোক্রেসি নয়, সেখানে একটা মানুষই রুল করছে, ঠিক আছে। তারপরে চায়নাতেও ডেমোক্রেসি নাই, চায়নাতে সিঙ্গেল পার্টি রুল করে, ঠিক আছে। যাই হোক, তো আমাদের দেশের ডেমোক্রেসিটা আশা করছি বোঝাতে পারলাম, ডেমোক্রেসি জিনিসটা কি না, জনতা দ্বারা দেশ শাসন করবে আমাদের দেশ। তাহলে 4টে জিনিস হলো। এবার একটা জিনিস কি আছে, সেটা হচ্ছে রিপাবলিক। রিপাবলিক জিনিসটা কি দেখো, রিপাবলিক জিনিসটা এই যে ওয়ার্ডটা আনা হয়েছে শুধুমাত্র একটা পোস্টের জন্য, সেটা হচ্ছে হেড অফ দ্য স্টেট। হেড অফ দ্য স্টেট, আমাদের হেড অফ দ্য স্টেট কে, আমাদের হেড অফ দ্য স্টেট হচ্ছে প্রেসিডেন্ট। হেড অফ দ্য স্টেট হচ্ছে প্রেসিডেন্ট, তাই তো। তো এই হেড অফ দ্য স্টেট আমাদের, সে হবে জনতার দ্বারা ইলেক্টেড হেড অফ দ্য স্টেট। সেটা হচ্ছে যে রিপাবলিক কান্ট্রি। তাহলে যে দেশের হেড অফ দ্য স্টেট মানে প্রেসিডেন্ট যে হবে, সে যদি ইলেক্টেড হয়, সেটা হচ্ছে সেই দেশটাই রিপাবলিক, ঠিক আছে। এরই উল্টোটা হয়, মানে এর অপোজিটটা হয়, সেটা হল মোনার্কি। মোনার্কি মানে কি না, রাজা রানী যে দেশের আছে সেই দেশটা হচ্ছে মোনার্কি। যেমন হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে কিন্তু একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ওখানে মানুষ ভোট দিয়ে তাদের প্রাইম মিনিস্টার করে, ঠিক আছে। কিন্তু ওদের যে হেড অফ দ্য স্টেট মানে ওদের যে প্রেসিডেন্ট, সেটা হবে শুধুমাত্র মোনার্কি, মানে তাদের রাজা বা রানী যেটা আছে তারাই হচ্ছে হেড অফ দ্য স্টেট। আর কিন্তু আমাদের হেড অফ দ্য স্টেটকে প্রেসিডেন্ট, আমাদের যেটাকে আমরা ইলেক্ট করতে পারি, আমরা ইলেক্ট করি না, কিন্তু আমরা যাদেরকে ইলেক্ট করেছি তারা তাকে ইলেক্ট করে, তাই তো। মানে এমএলএ এমপি তারা হচ্ছে ইলেক্ট করে প্রেসিডেন্টকে। তো এইটা কোন দেশে আছে, এইটা যে ইউএসএ হচ্ছে যে একটা রিপাবলিক কান্ট্রি, তাই না। কারণ ইউএসএরও হেড অফ দ্য স্টেট হচ্ছে ইলেক্টেড, ওদের প্রেসিডেন্ট ভোট হয়, প্রেসিডেন্ট ইলেক্ট করে ওরা, ঠিক আছে। তো এটা শুধুমাত্র মানে এই যে এই ওয়ার্ডটা শুধুমাত্র প্রেসিডেন্টের ক্ষেত্রে, কিন্তু অনেকে আবার প্রাইম মিনিস্টারের সাথে ভুলিয়ে দেয় যে প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের রিপাবলিক, মানে প্রাইম মিনিস্টার হচ্ছে ইলেক্টেড বলে প্রাইম হয় আর কি আমাদের রিপাবলিক, তা না। আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু আমাদের হেড অফ দ্য স্টেট নয়, প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য স্টেট কিন্তু প্রেসিডেন্ট অনলি। তাহলে প্রেসিডেন্টের পোস্টটা আমাদের দেশের কি হবে, মানে ওটা হবে ভোট দ্বারা ইলেক্টেড হবে। মানে এটা এই কারণেই বোঝায়, এইটাই সিম্বল করে যে আমাদের দেশের প্রত্যেক মানে যে কোনো মানুষ, আমাদের দেশের যে কোনো মানুষ আমাদের হেড অফ দ্য স্টেট হতে পারে, মানে ভারতের হেড হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে যে রিপাবলিকটা, ঠিক আছে। তো আশা করছি রিপাবলিকের কনসেপ্টটা বোঝাতে পারলাম। এটা শুধুমাত্র একটা পোস্টের জন্য,
তো এই যে 5টা ওয়ার্ড যে কটা ছিল, যে কটা লেখা প্রিয়াম্বলে যে কটা ছিল সেটা আমরা আশা করছি বোঝাতে পেরেছি। এরপর প্রিয়াম্বল থেকে কিছু কোশ্চেন আছে, যেটা হচ্ছে যে এই প্রিয়াম্বলের কি বলবো, প্রিয়াম্বলটা কি আমাদের কনস্টিটিউশনের পার্ট কি পার্ট নয়? ঠিক আছে, তাহলে প্রিয়াম্বলটা কি আইদার পার্ট অফ কনস্টিটিউশন অর নট? এই কোশ্চেনটা বারবার এসছে আমাদের কাছে, যে প্রিয়াম্বল যেটা রয়েছে আমাদের কনস্টিটিউশনে সেটা কি আমাদের কনস্টিটিউশনের পার্ট আদৌ কি পার্ট নয়? তো এই রিলেটেড দুটো কেস হয়েছে, একটা হচ্ছে বেরিবারি কেস, বাংলায় লিখছি বেরিবারি কেস, সেটা এটা হচ্ছে 1960, আর একটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। এটা হয়েছে 1973। তো বেরিবারি কেসে আমাদের সুপ্রিম কোর্ট যার দিয়েছে যে কনস্টিটিউশনে আছে প্রিয়াম্বল আর কি, বেরিবারি কেসে 1960-তে আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রিয়াম্বলটা ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের পার্ট নয়। ঠিক আছে, এটা শুধুমাত্র একটা কি না একটা ইঙ্গিত, মানে ধরো কোনো একটা বিষয়ে যদি আটকে যায় তো আমাদের যে আমাদের নেচারটা কি হবে, মানে আমরা কোন আইডিওলজিতে কোন আইডিওলজির উপর বেস করে আমরা কোনো আইন আনবো, সেইটা হচ্ছে যে শুধুমাত্র আমরা প্রিয়াম্বল থেকে পাবো। এটা বলেছিল বেরিবারি কেসে, তো এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের পার্ট নয় বলেছিল। তারপরে কেশবানন্দ ভারতী কেস 1973 সালে সুপ্রিম কোর্ট তার এই যে আগের ডিসিশনটা ওভাররুল করলো, মানে এটাকে খারিজ করলো এবং বললো অবশ্যই প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তার কারণটা কি না, আমাদের প্রিয়াম্বলটা কি হয়েছিল না কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে অন্যান্য যে আইনগুলো ছিল সেগুলো যেভাবে পাস হয়েছিল, এই প্রিয়াম্বলটাও ঠিক সেমভাবে পাস হয়েছিল। সেটা ছিল সর্বসম্মতিক্রমে, মানে সবাই অনুমতি দিয়েছিল যে হ্যাঁ এটা পাস হোক। তো সবাই যখন অনুমতি দিয়ে এটা পাস হয়েছিল সেজন্য অবশ্যই এটা আমাদের কনস্টিটিউশনের পার্ট। এই কেশবানন্দ ভারতী কেস 1973 সালে আমাদের সুপ্রিম কোর্ট রায় দিল যে অবশ্যই প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, তো এটা হলো। এরপর আর একটা কোশ্চেন আছে যে প্রিয়াম্বলটা কি জাস্টিসেবল, প্রিয়াম্বল ইজ জাস্টিসেবল অর নট? জাস্টিসেবল অর নট, জাস্টিসেবল মানে কি, মানে ধরো প্রিয়াম্বলের উপর যদি প্রিয়াম্বলটাকে নিয়ে আমরা কি কোর্টে যেতে পারি? আমাদের ধরো প্রিয়াম্বল যদি কারো ধরো প্রিয়াম্বলের যা যা লেখা আছে সেগুলো যদি আর কি মানে কি বলবো, সেটা যদি অমান্য হয় তাহলে আমি কি সেটা কোর্টে যেতে পারি? কোর্ট কি আমাকে সেই জাস্টিসটা দেবে? তো অ্যান্সার হচ্ছে না, নো, প্রিয়াম্বল নট জাস্টিসেবল। এটা সুপ্রিম কোর্ট বলা আছে যে প্রিয়াম্বলটা এটা শুধুমাত্র একটা আইডিওলজি, মানে যে আমরা যদি কোনো আইন আনতে চাই তো সেটা কি হবে মানুষের যে আমাদের দেশের যেন এই প্রিয়াম্বলকে উপর আর কি কোনো যেন এফেক্ট না করে সেরকমভাবে আর কি, সেটাই আর কি বোঝাচ্ছে। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে না, এটা হচ্ছে নট জাস্টিসেবল, প্রিয়াম্বলটা জাস্টিসেবল নয়, আমরা কোর্টে গেলে তার এগেনস্টে কোনো জাস্টিস পাবো না। তো এটা হয়ে গেল নন জাস্টিসেবল। বুঝছে? এবার প্রিয়াম্বলে আরেকটা জিনিস দেখা আছে কি না, প্রিয়াম্বলটা আমাদের সংবিধানটা কে করেছে? ঠিক আছে, আমাদের সংবিধানটা কারা তৈরি করেছে সেই জিনিসটা আমাদের প্রিয়াম্বলে লেখা আছে। কি লেখা আছে প্রথমেই বললাম না, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। পিপল অফ ইন্ডিয়া এই যে ওয়ার্ডটা পিপল অফ ইন্ডিয়া, এই ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের সংবিধানটা কারা তৈরি করছে বা আমরা সংবিধানটা কারা দিচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের সংবিধানটা আমরা নিজেরাই দিচ্ছি। ঠিক আছে, আমাদের ভারতের জনগণ আমাদের সংবিধানটা তৈরি করছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। মানে এই ওয়ার্ডটা দিয়ে এটা বোঝাচ্ছে যে আমাদের কোনো ফরেন বিদেশ থেকে বিদেশের কেউ আর কি আমাদের কনস্টিটিউশন দিচ্ছে না, আমরা নিজেরাই আমাদের কনস্টিটিউশন তৈরি করছি। ঠিক আছে, এবার মানুষের প্রশ্ন হতে পারে যে কই আমরা তো কনস্টিটিউশন লিখি নাই। ঠিক আছে, আমরা কনস্টিটিউশন লিখি নাই ঠিকই, মানুষ কনস্টিটিউশন লিখি নাই ঠিকই, কিন্তু মানুষের দ্বারা যে রিপ্রেজেন্টেটিভ, মানুষ যাদেরকে ভোট দিয়ে নিয়ে গিয়েছে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে, তারা লিখেছে, তারা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, মানুষকে রিপ্রেজেন্ট করছে দিয়ে লিখেছে। তো সেই জন্যই এটা হচ্ছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে হচ্ছে যে ভারতের মানুষই কনস্টিটিউশনটা লিখছে। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক।